তড়িৎ চুম্বকত্ব অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় ডিসি জেনারেটর ও ডিসি মোটর। এর মধ্যে আলোচিত বিষয়গুলি হল ডিসি জেনারেটরের গঠনচিত্র, ইহার নীতি, তড়িৎ চুম্বকীয় আবেশ, ফ্লেমিংয়ের ডান হস্তের নিয়ম বা জেনারেটর নিয়ম। এই নিয়ম প্রয়োগ করে সমপ্রবাহের দিক নির্ণয়, সমপ্রবাহের লেখচিত্র অঙ্কন। ডিসি জেনারেটরে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, ডিসি মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ডিসি মোটরের নীতি তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া, ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম, পশ্চাৎবর্তী তড়িৎচালক বল। আর.কে.জে. ফিজিক্স টাচ বাই রজত কান্তি জানা। ডিসি ডায়নামো বা ডিসি জেনারেটর। এসি জেনারেটরের মতোই এখানেও যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এসি জেনারেটরের ক্ষেত্রে যে তড়িৎ শক্তিটা উৎপন্ন হয় সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, আর ডিসি জেনারেটরে যান্ত্রিক শক্তি থেকে যে তড়িৎ শক্তি উৎপন্ন হবে সেটা হচ্ছে ডিসি হবে, মানে সমমুখী প্রবাহের সৃষ্টি করবে। এর গঠন এসি জেনারেটরের মতোই, শুধু তফাৎটা সেখানে ছিল স্লিপ রিং, এখানে আছে কমিউটেটর। কমিউটেটরটা ঠিক একটা চোঙের মতো, তাকে মাঝামাঝি কেটে দিলে যে অর্ধচোঙ হয়, ঠিক অর্ধচোঙের তৈরি। এইটুকুই যা তফাৎ। এতেই কি হবে, এই বহির্বর্তনীতে আমরা সমমুখী তড়িৎ প্রবাহ পাব। এবার আসি যন্ত্রের বর্ণনায়। শক্তিশালী একটা চুম্বক, আবেশের অভিমুখ হবে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে। এখানে একটা আয়তাকার আর্মেচার থাকবে, যে আর্মেচারের একটা প্রান্ত একটা কমিউটেটরের সঙ্গে যুক্ত থাকবে, আর অপর প্রান্তটা আরেকটা কমিউটেটরের সঙ্গে যুক্ত থাকবে। আর্মেচার যখন ঘুরতে থাকবে, এই কমিউটেটরটাও ঘুরতে থাকবে। এবার এই কমিউটেটরের সঙ্গে স্প্রিং দিয়ে টাচ করানো আছে কার্বন ব্রাশ। এই একটা B1 কার্বন ব্রাশ, এখানে B2 কার্বন ব্রাশ। এই যখন ঘুরতে থাকবে, এই কার্বন ব্রাশকে টাচ করে করে ঘুরতে থাকবে। এবার কার্বন ব্রাশের দু প্রান্তে আমরা বহির্বর্তনীর লোড দেওয়া থাকবে। এখানে আমরা বাল্ব জ্বালাতে পারি, যে কোনো বৈদ্যুতিক যন্ত্রকে এখানে উৎপন্ন তড়িৎ শক্তিটাকে কাজে লাগাতে পারি। তবে এখানে কি হবে, কমিউটেটর ব্যবস্থা থাকায় এখানে সমমুখী তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। সহজভাবে বোঝানোর জন্য 2 ডাইমেনশনালে দুখানা ছবি, পূর্ণ চক্রের অর্ধচক্র এটা, বাকি অর্ধচক্র এটা। এই উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মাঝে এই আর্মেচারটা আছে, PQRS আর্মেচার, একটা পাকের দিকে। এই কোন দিকে তড়িৎ চালক বলের সৃষ্টি হবে, ফ্লেমিংয়ের ডান হস্তের নিয়ম প্রয়োগ করে বা জেনারেটরের নিয়ম প্রয়োগ করে পেতে পারি। ফ্লেমিংয়ের ডান হস্তের নিয়ম। ডান হাতের তর্জনী, মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি পরস্পরকে সমকোণে রাখলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক ও যদি বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর বিক্ষেপের দিক নির্দেশ করে, তবে মধ্যমা আবিষ্ট তড়িৎচালক বল বা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। বাদ থেকে এটাকে ঘোরানো হবে এই আর্মেচারকে, এবং এটা এই অভিমুখেই ঘোরানো হবে ওমেগা কৌণিক বেগে। এসপি বাহুটা এর পেছনের দিকে গতিশীল হবে, আর সঙ্গে সঙ্গে আর কিউ বাহুটা বোর্ডের সামনের দিকে গতিশীল হবে। এবার হস্তের নিয়মটা প্রয়োগ করি। ডান হাতের তর্জনীটাকে চৌম্বক ক্ষেত্রের দিকে, এই বাহুটা গতিশীল হচ্ছে, এটা বোর্ডের পেছনের দিকে, তাহলে বৃদ্ধাঙ্গুলিকে বোর্ডের পেছনের দিকে সেট করলাম। এবার মধ্যমা যেদিকে পড়বে সেদিকেই হচ্ছে আবিষ্ট তড়িৎ চালক বলের অভিমুখ বা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ হবে। এই ঘূর্ণনের ফলে যে চৌম্বক প্রবাহকে কাট করছে তার ফলে এই তড়িৎ চালক বল আবিষ্ট হবে, এবং তার অভিমুখ আমরা পেলাম মধ্যমাটা নিচের দিকে হচ্ছে, এস থেকে পি এর দিকে কি হবে, তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে বা আবিষ্ট তড়িৎ চালক বলের অভিমুখ এই দিকে হবে। ঠিক অনুরূপভাবে আমরা যদি আর কিউ বাহুতে ফ্লেমিংয়ের ডান হস্তের নিয়মটা প্রয়োগ করি, তাহলে তর্জনীটা ওই দিকেই, চৌম্বক প্রবাহের দিকে, চৌম্বক ক্ষেত্রের দিকে, এবং গতিশীল হচ্ছে বোর্ডের সামনের দিকে। তাহলে বৃদ্ধাঙ্গুলিকে বোর্ডের সামনের দিকে প্রয়োগ করলে আমাদের মধ্যমা কোন দিকে হচ্ছে, ওপরের দিকে হচ্ছে। তার মানে কিউ থেকে আর এর দিকে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে।
দেখা যাক বহির্বর্তনীতে তাহলে এই তড়িৎচালক বল আবিষ্ট হওয়ার ফলে বহির্বর্তনীতে কোন দিক থেকে কোন দিকে কারেন্টটা যাচ্ছে। তাহলে এস থেকে পি, পি থেকে কমিউটেটর C1, C1 থেকে কার্বন ব্রাশ B1, B1 থেকে এ বিন্দুতে, এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে তড়িৎ প্রবাহটা হবে। এবার বি বিন্দু থেকে কার্বন ব্রাশ B2তে, B2 থেকে কমিউটেটর C2, C2 থেকে এবার কিউ থেকে আর এর দিকে দেখবো, কিউ থেকে আর এর দিকে অভিমুখটা মিলে যাচ্ছে। তাহলে এইভাবে সার্কিটটা কমপ্লিট হতে থাকবে। তাহলে এইভাবে কারেন্টটা আমরা একটা অর্ধে দেখতে পাচ্ছি এ থেকে বি এর দিকে, মানে এটাকে উলম্ব তলে 0 থাকে, উলম্ব তল থেকে যখনই আমরা আরেকটা উলম্ব তলে আসছি সেই পজিশন পর্যন্ত একটা অর্ধ, সেই অর্ধে আমরা এ থেকে বি এর দিকে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ বা আবিষ্ট প্রবাহ মাত্রার অভিমুখ পাচ্ছি। এবারে 180 ডিগ্রি ঘূর্ণনের পর একটা উলম্ব অবস্থান থেকে আরেকটা উলম্ব অবস্থানে আসার পর আবার যখন ঘুরতে থাকবে তখন ওই 180 ডিগ্রি ঘুরে গেলে কি হবে, কমিউটেটর দুটোর স্থান বদল হবে। এইদিকে C1 ছিল, এটা C2 হয়ে গেল, যেটা C2 ছিল সেটা C1 হয়ে গেল। এবার আমরা এখানেও যদি আমরা ফ্লেমিংয়ের ডান হস্তের নিয়মটা প্রয়োগ করি, মধ্যমাটাকে আমরা পাবো নিচের দিকে, তার মানে আর থেকে কিউর দিকে তড়িৎ প্রবাহটা হয়। আর এইখানটা যদি আমরা ফ্লেমিংয়ের ডান হস্তের নিয়মটা প্রয়োগ করি, ঠিক দেখতে পাবো উপরের দিকে মধ্যমাটা হবে, তার মানে পি থেকে এস এর দিকে তড়িৎ প্রবাহটা হয়। আর সঙ্গে সঙ্গে এখানে কমিউটেটরও স্থান বদল করে দিয়েছে। এবার এই দিক থেকে কারেন্টটা আর থেকে কিউ, কিউ থেকে কমিউটেটর C2, C2 থেকে কার্বন ব্রাশ B1, B1 থেকে এ, এ থেকে বি এর দিকে, বি থেকে ব্রাশ কার্বন ব্রাশ B2, B2টা এবার C1 এর সঙ্গে যুক্ত, C1 থেকে এবার পি থেকে এস এর দিকে, এবার এস থেকে আর এর দিকে অভিমুখটা মিলে গেল, আমরা যেটা ফ্লেমিংয়ের ডান হস্তের নিয়ম থেকে পেয়েছিলাম। তাহলে পরের অর্ধেও দেখা গেল এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহটা হচ্ছে। তাহলে এখানে সমমুখী প্রবাহের সৃষ্টি হচ্ছে, সেই জন্য এটা ডিসি ডাইনামো। যখনই ওটা অভিমুখ চেঞ্জ করবে, উলম্ব স্থানে আসার পরই 0 ভোল্টেজের পর থেকেই যখনই আবার একটু ঘুরবে সঙ্গে সঙ্গে কমিউটেটর দুটো স্থান বদল হয়ে যাবে। প্রথমে ছিল B1 এর সঙ্গে C1 কমিউটেটরটা যুক্ত ছিল, এখানে B2 এর সঙ্গে C2 কমিউটেটরটা যুক্ত করা ছিল। এই উলম্ব অবস্থানে 0 থেকে একটু পজিশন চেঞ্জ করলেই কি হবে, কারেন্টের অভিমুখটা বদলে যাওয়ার কথা। তাহলে C1টা এখন B2 এর সঙ্গে, আগে C1টা B1 এর সঙ্গে ছিল, এখন একটু উলম্ব অবস্থান থেকে একটু চেঞ্জ করলেই কি হবে, C1টা B2 এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর C2টা যুক্ত ছিল B2 এর সঙ্গে, একটু ঘোরার ফলেই কি হলো, B2কে ছেড়ে সে এখন B1 এর সঙ্গে যুক্ত হয়ে গেল। তার ফলেই কি হচ্ছে, এই প্রবাহর অভিমুখ বদলানোর মুহূর্তেই যেহেতু কমিউটেটরটা B1 B2 এর সঙ্গে সংযোগ অদল বদল করে ফেললো, সঙ্গে সঙ্গে তার প্রবাহের অভিমুখটা আবার সমমুখী হয়ে গেল। সেই জন্য এই কমিউটেটর ব্যবস্থার মাধ্যমেই কি করা হচ্ছে, যে উল্টো দিকের কারেন্টটাকে আবার সমমুখী করে দেওয়া হলো। এই ছবিটা দেখলে পরিষ্কার বোঝা যাবে। এবার যদি এদের ওয়েভ ফর্মটাকে দেখা যায়, 0 থেকে কারেন্টের মানটা বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম থেকে কমতে কমতে 0 হয়, এবার কারেন্টের অভিমুখ বদলে যায়, সেদিকেও আবার কারেন্টের মানটা বাড়তে বাড়তে একবার ম্যাক্সিমাম হবে, তারপরে আবার কমতে কমতে 0 হবে। এই হলো এসি সিগন্যালের ক্ষেত্রে সময় ভার্সাস আবিষ্ট ইএমএফ বা কারেন্টের লেখচিত্র। এখানটায় সর্বোচ্চ মান +E0, এখানে সমান -E0। এটা কার ক্ষেত্রে, এসির ক্ষেত্রে। এবার এই ডিসির ক্ষেত্রে কি হবে, 0 থেকে কারেন্টের মান বাড়তে বাড়তে ম্যাক্সিমাম E0 হলো, আবার কমতে কমতে 0 হলো। এবার কিন্তু আর নেগেটিভ দিকে যাবে না, আবার ওই পজিটিভ দিকেই 0 থেকে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম মান হবে, ম্যাক্সিমাম মান থেকে আবার কমতে কমতে 0 হবে, আবার 0 থেকে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম থেকে আবার কমতে কমতে 0 হবে। এইভাবে প্রতিটা নেগেটিভ অর্ধটাও পজিটিভ হয়ে গেল।
প্রত্যেকটাই পজিটিভ হয়ে যাবে। তার ফলে আমরা একটা সমমুখী প্রবাহ পাব। কিন্তু সমমুখী এই প্রবাহটা কি হচ্ছে, ভ্যারি করছে, কারেন্ট বলো বা ভোল্টেজ বলো সেটা ফ্ল্যাকচুয়েট করছে। এই কারেন্টটা খুব একটা ব্যবহারিক কাজে লাগে না, কেবল চার্জ ফার্জ করতে লাগতে পারে। কিন্তু একটা যে কোনো জায়গায় স্মুথ কারেন্টের দরকার হলে সেসব ক্ষেত্রে কিন্তু এটা অসুবিধা হয়। সেই জন্য কি করা হয়, আরও একটা আর্মেচারকে যুক্ত করে দিই। তার দরুন এরকম একটা লেখচিত্র পাবো। আরও একটা আর্মেচার একটু অন্য পজিশনে যদি রাখা হয়, এটার যদি আমরা রেজাল্টেন্ট নিই, এইরকম একটা পাবো, প্রায় সমান্তরাল। এবার যদি এরকম আর্মেচারের সংখ্যা এখানে আরো যোগ করি, অ্যাকচুয়াল যেটা আর্মেচারের কুণ্ডলীটা থাকে সেটা বেলানাকার হয়। একটা দিকের ভূমিটা দেখি, আর এটা যদি দৈর্ঘ্য হয় এবং প্রত্যেকটা খোপের ব্যাস বরাবর তারটাকে পাখি দিলে এরকম অসংখ্য আমরা আর্মেচার পেয়ে যাব। এই খোপ থেকে এক ঠিক ব্যাস বরাবর অপোজিট দিকের একটা খোপে তারকে পাকানো থাকবে। এবার এই দিকের একটা খোপের সঙ্গে ব্যাস বরাবর এই দিকে আর একটা আর্মেচার থাকে। এরকম প্রায় 30টা আর্মেচারের সমষ্টি হয়। তার ফলে কি হবে, এখানে আমরা 3টা দিয়ে দেখালাম, তার ফলে যে একটু ভেরিয়েশন থেকে গেল, আমরা যদি 30খানাও এরকম আর্মেচার দিয়ে দিই, একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে যদি দিয়ে দিই, তাহলে এটা প্রায় সরলরেখা হয়ে যাবে। ডিসি কারেন্টের মতোই আমরা প্রবাহ মাত্রাটা পেয়ে যাব। ডিসি মোটর, ডিসি মোটরের গঠন প্রণালীটা ঠিক ডিসি জেনারেটরের মতোই। ডিসি জেনারেটরে আর্মেচারটাকে ঘোরালে মানে যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এর ঠিক উল্টোটা হবে ডিসি মোটর, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিটা রূপান্তরিত হয়। হাতটা হলো এখানে লোড না দিয়ে আমরা একটা ব্যাটারি যোগ করব। এই তড়িৎ শক্তিটা কিসে পরিণত হবে, এটা টর্ক অনুভব করা, এটা ঘুরতে থাকবে। কোন দিকে ঘুরবে আমরা ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম থেকে পাবো। বকটা স্থির আর পরিবাহীটা ঘূর্ণনক্ষম, তাহলে এটা চুম্বকের ক্রিয়া হবে তড়িৎ প্রবাহের উপর। তাহলে ডিসি মোটরের মূলনীতিটা হলো তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। এটা আমরা 3 ডাইমেনশনাল দেখালাম। এটাকে বোঝার সুবিধার্থে এর অর্থ দেখব যে দুটো অর্ধে কোন দিকে ঘুরে। আউটপুট না হয়ে এটা হয়ে যাবে ইনপুট। ইনপুটে আমরা তড়িৎ শক্তি অ্যাপ্লাই করব। চৌম্বক ক্ষেত্রে তড়িৎ প্রবাহযুক্ত একটা পরিবাহী কোন দিকে বল অনুভব করবে সেটা পাওয়ার জন্য ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম। ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম। বাম হাতের তর্জনী, মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি পরস্পরকে সমকোণে রাখলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক এবং যদি মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি প্রবাহযুক্ত পরিবাহীর বিক্ষেপের দিক নির্দেশ করবে। তাহলে এখান থেকে কারেন্টটা কার্বন ব্রাশ B1, B1 থেকে কমিউটেটর C1, C1 থেকে এই আর্মেচারের P থেকে S এর দিকে, আর এখানে হবে S থেকে R এর দিকে, এখানটায় হবে R থেকে Q দিকে তড়িৎ প্রবাহটা হবে। এবার Q থেকে কমিউটেটর C2, C2 থেকে কার্বন ব্রাশ B2, B2 থেকে নেগেটিভ তড়িৎ দ্বারে। এইভাবে সার্কিটটা কমপ্লিট হলো। তাহলে তর্জনীটাকে আমরা চৌম্বক ক্ষেত্রের দিকে সেট করলাম, উত্তর থেকে দক্ষিণ দিকে চৌম্বক ক্ষেত্রের দিক, তর্জনীটাকে ওই দিকে সেট করলাম। কারেন্টের অভিমুখটা হচ্ছে মধ্যমা, মধ্যমাটাকে তাহলে এখানে ছবি অনুযায়ী P থেকে S এর দিকে, তাহলে আমাকে মধ্যমাটাকে উপরের দিকে করতে হবে। মধ্যমাটাকে উপরের দিকে করলে যে বিক্ষেপের দিক পুরো আঙুলটা আমরা পাচ্ছি কোন বোর্ডের পেছনের দিকে, তাহলে এ বোর্ডের পেছনের দিকে বল অনুভব করবে। আর ঠিক এখানে যদি আমরা প্রয়োগ করি কারেন্টের অভিমুখ নিচের দিকে, তাহলে মধ্যমাটাকে নিচের দিকে করলাম, তর্জনীটা ওই দিকটায়। এবার আমার বুড়ো আঙুল কোন দিকে, বোর্ডের সামনের দিকে। এ তাহলে বোর্ডের সামনের দিকে বলটা অনুভব করবে। তার মানে আর্মেচারটা যদি এটা হয়, এই বাহুটা আর কিউ হলে এর সামনের দিকে বল অনুভব করবে, আর এসপিটা পেছনের দিকে বল অনুভব করবে। তাহলে কি হবে, এই দিকে ঘুরতে থাকে।
ঘড়ির কাঁটার দিকে ঘুরতে আসে। এরপর যখনই 180 ডিগ্রি ঘুরে যাবে, পিএস বাহুটা উত্তর মেরুর দিকে ছিল, সে তখন দক্ষিণ মেরুর দিকে চলে আসবে। আর আর কিউটা দক্ষিণ মেরুর দিকে ছিল, সেটা এখন উত্তর মেরুর দিকে চলে এলো। আর এদিকে কমিউটেটর তার স্থান বদল করে নিল। C1টা ছিল কার্বন ব্রাশ B1 এর সঙ্গে যুক্ত, এখন C1টা B2 কার্বন ব্রাশের সঙ্গে যুক্ত। আর C2টা ছিল B2 কার্বন ব্রাশের সঙ্গে যুক্ত, কিন্তু 180 ডিগ্রি ঘুরে যাওয়ার পর কি হবে, C2টা এখন B1 কার্বন ব্রাশের সঙ্গে যুক্ত হবে। তার ফলে কি হবে, এখান থেকে কারেন্টের অভিমুখটা এখন এই বাহুতে উপরের দিকে প্রবাহের অভিমুখ, যেখানে ছিল এই জায়গায় আর থেকে কিউর দিকে ছিল, কিন্তু এখন হয়ে গেল কিউ থেকে আর এর দিকে। তাহলে বিপরীত দিকে হওয়ার কথা ছিল, কিন্তু এই কমিউটেটর ব্যবস্থাটা থাকার ফলে কি হবে, এটার অভিমুখ চেঞ্জ হয়ে গেল। এখন আর থেকে কিউর দিকে না হয়ে কিউ থেকে আর এর দিকে হয়ে গেল। আর এখানে কি হবে, কারেন্টটা এবার আর থেকে এস থেকে পি এর দিকে হয়। আগে ছিল পি থেকে এস এর দিকে, কিন্তু এখন হলো এস থেকে পি এর দিকে। এবার এই কারেন্টটা এসে কমিউটেটর C1-এ আসবে, C1 থেকে কার্বন ব্রাশ B2-তে, B2 থেকে এবার ব্যাটারির নেগেটিভ প্রান্তে। এইভাবে সার্কিটটা কমপ্লিট হয়। তা এখানে যদি এই কমিউটেটর বদলের ফলে কি হলো, এই দুটো বাহুতে অভিমুখটা বদলে গেল। সঙ্গে সঙ্গে বদলে যাওয়ার ফলে কি হলো, ঘূর্ণনটা আর উল্টো দিকে হলো না, সেই একই দিকে থেকে যাবে। আমি ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম প্রয়োগ করলে পেয়ে যাব তর্জনীয় দিকে। আর কারেন্টের অভিমুখটা উপরের দিকে, বৃদ্ধাঙ্গুলি কি হয়ে যাচ্ছে, পেছনের দিকে। তাহলে এই আর কিউ বাহুটা বোর্ডের পেছনের দিকে বল অনুভব করবে। আর এটার ক্ষেত্রে তর্জনীটা এদিকে, কারেন্টের নিচের দিকে, বুড়ো আঙুলটা সামনের দিকে। তাহলে এ সামনের দিকে বলটা অনুভব করবে। তার ফলে আর্মেচারটা এইভাবে ঘুরতে থাকবে। তাহলে একই দিকে এই অর্ধেও যেদিকে ঘুরছিল, এই অর্ধেও সেই দিকেই ঘুরবে। তার মানে সব সময় একই দিকে ঘুরতে থাকবে। এটা গেল ডিসি মোটরের কার্যনীতি। এবার ডিসি মোটরের ক্ষেত্রে একটা পশ্চাৎবর্তী তড়িৎচালক বলের সৃষ্টি হয়। পশ্চাৎবর্তী তড়িৎচালক বলটা কি, যখন কোন একটা বদ্ধ আর্মেচার একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরতে থাকবে, সেখানেও বলরেখার পরিবর্তন হবে, যেটাকে আমরা সাবেস বলি। নিজস্ব কারেন্টের দরুন তার মধ্যেও কিছু কি হবে, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। সেই চৌম্বক ক্ষেত্রটাকেও কি করবে, কাট করতে থাকবে। তার ফলে কি হবে, একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। তা প্রথমের দিকে স্টার্টিং অবস্থায় যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হবে, সেটা যদি ভি হয়, এবং প্রথমের দিকে যে ঘূর্ণন বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে, সেই বাড়ার সময়ই কি হবে, ওই ধীরে ধীরে যে বাড়তে আছে, তাহলে কাট করা চৌম্বক বলরেখার সংখ্যাটাও কি হবে, বাড়তে থাকবে। তার ফলে আবিষ্ট তড়িৎচালক বলের মানটাও বাড়তে থাকবে। তাহলে প্রথমের দিকে কম থাকবে, যখন স্থির মানে ঘুরতে থাকবে, একটা নির্দিষ্ট আরপিএমে যখন ঘুরতে থাকবে, তখন ওই আবিষ্ট তড়িৎচালক বলের মানটা ফিক্সড হয়ে যাবে। সেটা যদি ই হয়, সেটা যেহেতু বিপরীতমুখী, তাহলে কার্যকর তড়িৎচালক বল হবে ভি মাইনাস ই। এবার এই আর্মেচারের কুণ্ডলী যত থাকবে পাক সংখ্যা, তার টোটাল রোধটাকে যদি আর ধরি, তাহলে তাকে আর দিয়ে ভাগ করে দিলেই আমরা আর্মেচারের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা পেয়ে যাব। এই ইটাকেই বলা হবে পশ্চাৎবর্তী তড়িৎচালক বল। এটা গুরুত্ব এই কারণেই যে প্রথম অবস্থায় কি হবে, এটা জিরো থাকে। যখনই আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব, ওটা তখন চট করে তো আর স্থির মানের এতে ঘুরতে পারবে না। আস্তে আস্তে তার বেগটা বাড়তে 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 একটা নির্দিষ্ট আরপিএমে ঘুরতে থাকবে। এই যতক্ষণ স্থির মানে না পৌঁছাচ্ছে, ততক্ষণে কি হবে, তার গতিটা আস্তে আস্তে বাড়তে থাকবে না। ঘূর্ণন বেগ প্রথমের দিকে কম থাকবে, তারপরে বেশি হবে। মানে পশ্চাৎবর্তী তড়িৎচালক বলের মানটাও জিরো থেকে বাড়তে থাকে। তা প্রথমের দিকে যদি জিরো থাকে, তখন ভি বাই আর, তখন এই কারেন্টের মান অনেক বেশি, এবং এই কারেন্টের মানে কি হতে পারে, কয়েলটা নষ্ট হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। সেই জন্য এই পশ্চাৎবর্তী তড়িৎচালক বলকে একটু গুরুত্ব দিতে হয়। সেই জন্য স্টার্টিং অবস্থায় এখন স্বয়ংক্রিয়ভাবে একটা রোধ যুক্ত করে দেওয়া হয়,
যাতে কি হয় এই কারেন্টের মানটা কম হয়ে যায়। স্টার্টিংয়ে যে বেশি কারেন্টটা লাগে সেই কারেন্টটা যাতে বেশি না হয় তার জন্য কি হয় একটা এক্সট্রা রোধ একটা নির্দিষ্ট মানে সেটা হিসাব করে সেই রোধটা যুক্ত করতে হবে, যাতে সেই কারেন্টটা যে কারেন্টটা পোড়াতে না পারে, কয়েলটাকে নষ্ট না করতে পারে, সহ্যের মধ্যের কারেন্টটা যেন থাকে এমন মানের রোধটাকে ব্যবহার করতে হয়। এবং অটোমেটিকলি যখনই ওটা স্থির মানে ঘুরতে থাকবে তখন এটার মানও স্থির হয়ে যাবে, তখন কার্যকর ভোল্টেজের মানটাও সহনীয় হবে এবং সেইটা কারেন্টটাও সহনীয় হবে। তা স্থির মানে পৌঁছে গেলে যেন যে রোধটা যোগ করা হয়েছিল সেটা স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে, তখন আমরা এই স্থির মানের কারেন্টটা পেতে থাকব। এই হলো পশ্চাৎবর্তী তড়িৎচালক বল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।